নমস্কার। জি 24 ঘন্টায় ভোটের সেরা কভারেজ দেখছেন আপনি লাগাতার। আমরা না কোনো পয়েন্ট ছাড়ছি না, সব কিছু আমাদের নজরে। আর তাই বর্ষিয়ান নেতা, বঙ্গ রাজনীতির অন্যতম স্থপতি, বঙ্গ রাজনীতিতে এখনো অবধি যে কটা পিলার রয়েছে তার মধ্যে অন্যতম একটি নাম অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে আমার মুখোমুখি অশোক ভট্টাচার্য। স্বাগত অশোকবাবু জি 24 ঘন্টায় আপনাকে। আর একটা ভোট এসে গেল, আমি ভোটের কথায় আসছি। আমার ভীষণ জানতে ইচ্ছে করে, মানে ধরুন গত 15 বছর ধরে ট্রিমেন্ডাস স্ট্রাগল করার পরেও বামেরা কিছুতেই এগোতে পারছে না, কেন একটা পিচ্ছিল পথের মধ্যে যেন পড়ে গেছে। এই অবস্থায় আপনি নিজেকে কিভাবে দেখেন? মানে এত কন্ট্রিবিউশন, এত দিনের রাজনীতি, 3 দশকেরও বেশি আপনি শুধু সংসদীয় রাজনীতিতেই আছেন, তো নিজেকে কিভাবে ডিসক্রাইব করবেন? সফল রাজনীতিক নাকি পরাজিত সৈনিক? না, সফল রাজনীতিক কিনা সেটা তো জনগণ বিচার করবে, মানুষ সেটা বিচার করবে। পরাজিত সৈনিক কেন হব? কমিউনিস্ট পার্টি করি তো, নির্বাচনে একবার হারলাম বলে বা দুবার হারলাম বলেই আমাদের তো নীতি আদর্শ কখনো পরাজয় হয় না, এটা থেকেই যাবে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত এই নীতি আদর্শের উপরেই তো বিশ্বাস রাখবো। আমি একটা কথা বলতে পারি, আমরা কিন্তু শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 2011 সালে আমি সামান্য ভোটে হেরে গেছিলাম। তারপরে কিন্তু সেই পরাজিত সৈনিকই কিন্তু শিলিগুড়ি মডেল হিসাবে একটা মানুষের কাছে পরিচিতি লাভ করেছিল 2015 সালে নির্বাচনে। শুধু আমি জয়ী হইনি, আমি মেয়র হয়েছিলাম, আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম। তারপরে আবার 2016 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু আবার আমি জিতেছিলাম। এই যে ফিরে আসা যায়, এই যে ফিরে আসাটা, সেটা একটা পথ কিন্তু আমরা দেখিয়েছিলাম। সেক্ষেত্রে সিপিএম তো পারছে না ফিরে আসতে। না, দেখুন, রাজনীতিটা তো একটা তো গতি প্রকৃতির একটা পরিবর্তন তো হয়েছে। পশ্চিম বাংলার অবিভক্ত বাংলার একটা রাজনীতি ছিল, সেই রাজনীতিটা হচ্ছে 1937 সাল থেকে 1947 সাল পর্যন্ত রাজনীতিটা মূলত একটা ধর্মভিত্তিক রাজনীতি ছিল। আরেক দিকে যেটা দেখা যায়, 1948 সালে গান্ধী হত্যা হয়েছিল এবং সবাই জানে তার সঙ্গে আরএসএস যুক্ত ছিল। আরএসএস বেআইনি হয়ে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোভাবেই তিনি হয়তো এসকেপ করতে পেরেছিলেন, কিন্তু 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জিও মারা যান। তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি কখনোই কিন্তু ধর্মভিত্তিক, সম্প্রদায়ভিত্তিক রাজনীতি ছিল না। তার মানে এই যে রাজনীতিটাকে 19 সাল থেকে রাজনীতিটাকে ধর্মের ভিত্তিতে শুরু হলো এবং প্রথমত হচ্ছে যেটা মতুয়াদের নিয়ে, যেটা কাস্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করেছিল, বিজেপি সেটাকে এই হিন্দু রিফিউজি বলে এটা হিন্দুত্বীকরণ করে দিল। এবং তারপরে কিন্তু সেই নির্বাচনে কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপির যে জয়টা হয়েছিল সেটা পুরোপুরি কিন্তু একটা ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি দিয়ে, পুলওয়ামাকে কেন্দ্র করে যেটা আবেগ সৃষ্টি করা, এটা ওয়ান কাইন্ড অফ পপুলিজম, এটা ওয়ান কাইন্ড অফ পপুলিজম বলে এটাকে আর কি। এই পপুলিজম শব্দটা একদম ঠিক বলেছেন। বামেরা কি এখানেই পিছিয়ে যাচ্ছে? আপনাদের নীতি আদর্শ যেটা খানিকটা সময় বিমুখ হয়ে যাচ্ছে, যার ফলে আপনারা নীতি আদর্শ আঁকড়ে পড়ে আছেন, সময় দুর্দার করে ছুটছে, যেখানে পপুলিজম ফ্যাক্টর, এই দূরত্বটা ক্রমে বাড়ছে, মেটাতে পারছেন না। আমি এই পপুলিজম নিয়ে খুব স্টাডি করছি, আমার এই লেখাটাই সকালবেলাতে আমি এটাই লিখলাম, এই পপুলিজম নিয়ে তুমি এখনই এটাই বলছো। পপুলিজমটাকে আমাদের পৃথিবীর সব জায়গাতে একটা ওয়েলফেয়ার পলিটিক্স ছিল, ওয়েলফেয়ারিজম, এটাকে বলে জনকল্যাণ। আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা শুরু হয়েছিল। পপুলিজম মানেটা হচ্ছে, পপুলিজম কিন্তু এখন লেফট পপুলিজম হতে পারে, রাইট পপুলিজম হতে পারে, পপুলিজমটা আঞ্চলিক স্তরে হতে পারে, পপুলিজম আইডেন্টিটিকে নিয়ে হতে পারে। যেমন আমাদের এখানে এই যে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে বা কেন্দ্রের একটা ইউনিয়ন টেরিটরি দাবি নিয়ে একটা পরিচিতি সত্তার প্রশ্ন নিয়েও কিন্তু পপুলিজম হতে পারে। আমরা কিন্তু কখনোই পপুলিজম বা জনপ্রিয়তা বা কোনো ভাতা দেওয়া, আমরা কিন্তু এটার যেটা বিরাট বিরোধিতা করছি, আমরা এটা একদমই না। আমরা যেটা বলছি, এটা সমস্যার সমাধান নয়।
এটা হচ্ছে এই যে এর তো বিকল্প পপুলিস্টরা, কিছু নেই না আপনাদের আমি কাছে। বলতে চাইছি পপুলিস্টরা তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে তাদের কোনো কাঠামো থাকে না, তারা কোনো কাঠামোতে বিশ্বাস করে না, তারা কোনো সংবিধান বা আইন মানবাধিকার এদেরকে বিশ্বাস করে না, তারা কিন্তু বাম কি দক্ষিণ সেটাও কিন্তু তারা মানে না। তাদের একটাই কথা হচ্ছে, এটাকে বলে হচ্ছে একটা ক্লায়েন্টিলিজমের পলিটিক্স, ঠিক। দাতা এবং গ্রহীতা। ঠিক। মানুষকে তারা রাজা প্রজার মধ্যে ভাগ করে দিচ্ছে, দাতা এবং গ্রহীতার মধ্যে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ তোমাকে যদি এটা পেতে হয়, তোমার একটাই থাকবে, আনুগত্য প্রকাশ করতে হবে রাষ্ট্রের ওপরে। না সেটা তো ঠিক আছে, কিন্তু এই দাতা গ্রহীতার রিলেশনটাই যদি পপুলিজম হয় কোট আনকোট আজকের দিনে, তো আপনারা এর মধ্যে থেকে মানে আমরা তো দাতা পিট করে কতদিন থাকবেন? ইভেন বিজেপিও ইশতেহারে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে দেবো, 1.5 দিচ্ছে 3 করবো, আমরা কি বলছি না যুব সাথীর ভাতা আমরা 25 করে দেবো। না আমরা তো বলছি, আপনারা তো সমালোচনা করছেন। বেকার ভাতা যেটাকে বলা হতো আমরা চালু করেছিলাম, আমরা তো 50 লক্ষ মানুষ উপকৃত হয়েছিল, শুধুমাত্র আমরা জমি দিয়েছিলাম, যে বর্গাদারদের নাম আমরা নথিভুক্ত করেছিলাম, আমরা তো 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা আমরা করেছিলাম, আমরা শহর অঞ্চলে 1 টাকার বিনিময়ে 99 বছরের জন্য লিজে আমরা জমি দিয়েছিলাম। এগুলো তো পপুলিজম। আমাদের পপুলিজমের একটা মূল কথা ছিল রিডিস্ট্রিবিউটিভ ছিল, ঠিক। এবং রিডিস্ট্রিবিউটিভ এটা মোটামুটি এটাকে যেটা বলা যায়, এটাকে কিভাবে অর্থনীতির ক্ষেত্রে এটাকে স্ট্রেনথেন হতে পারে। এই যে এরা যারা করছে না, এটা সম্পূর্ণভাবে মানুষকে একটা অনুগত করিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ক্ষমতায় না আসতে পারেন, আপনার রিডিস্ট্রিবিউশন বলুন, একটা শক্তিশালী বিকল্প কথাটা বলছি তো, কিছুই তো আমরা ভরসা করছেন অশোকবাবু, আমরা কিন্তু কখনোই এই বোঝাতে পারছি, আমরা তো বলছি, আমি জাস্টিফাই করলাম পপুলিজম যাকে বলা হচ্ছে, তা আমরা করেছি, তো আমরাই তো করে দেখিয়েছি। সেটা অতীত। এখন আমরা তো এখন সরকারে নেই, কিন্তু আমরা তো আমাদের কর্মসূচির মধ্যে তো এটাই আছে। আমরা কি কখনো বলেছি নাকি যে এই ভাতাগুলো বাদ দেবো? আপনারা সরকারে আসার ক্ষেত্রে মূল বাধাটাই হচ্ছে আপনাদের মানসিকতা, এখনো আপনারা সরকারি মেজাজটা ধরে রেখেছেন, বিরোধী হয়ে উঠতে পারেননি, এটা মানেন? এখনো বাম মানে সেই মেজাজ একেবারে আমাদের এইটা তো নেই। আমি তো একেবারেই বিরোধী দলেই আছি। কিন্তু আমাদের সবচাইতে বড় দুর্বলতাটা হচ্ছে আমরা পপুলার সাপোর্টটা গেইন করতে পারছি না। এই পপুলার সাপোর্টটা আমাদের গেইন করতে হবে। পপুলার সাপোর্টকে গেইন করার ক্ষেত্রে এইটাই এখন আমাদের পার্টি এখন মানে জনসম্পর্ক উন্নত করো, এটা হচ্ছে পার্টির একটা খুব মূল স্লোগান। আচ্ছা, আপনার মনে হয় স্যার সত্যি সত্যি তফাৎ গড়ে দেবে এবারের ইলেকশনে? স্যার কিন্তু একটা ভয়ঙ্কর, এবং এইটা হচ্ছে গণতন্ত্রের উপর একটা বিরাট আঘাত। এবং এটা যেটা বিজেপি যেটা করেছে, এবং বিজেপি খুব পরিকল্পিতভাবে বর্তমান কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়ে কিন্তু এই কাজটা করিয়েছেন, এবং এই কাজটা করিয়ে, এবং এটা যিনি বলেছেন 2002 সালে যাদের নাম ছিল তাদের নিয়ে আর ভাবা দরকার নেই, তিনি একটা হঠাৎ করে স্যারের নাম করে এসআইআরের নাম করে, এবং যেভাবে এটা অ্যাবজুডিকেশন নাম করে, বিচারীদের নাম কোনোদিন হয়েছে নাকি বিচারীদের নামে অন্য কোনো জায়গাতে হয়েছে নাকি এরকমভাবে? আমাদের যে সংবিধান আছে, সংবিধানে যদি 324 নম্বর ধারা বলা যায় বা 326 নম্বর ধারা যেটা আছে, তাতে কি বলা হয়েছে? যে কোনো নাগরিকেরই ভোটার হওয়ার অধিকার আছে, এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে ভোটার লিস্টটা হবে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ না, কিন্তু বিযুক্তকরণ না। তাদের দায়িত্ব হচ্ছে কিভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়। এইটাই তো আমরা জেনে আসি, কনস্টিটিউশনে এইটাই লেখা আছে, এটাই তো মেনে চলছে না। বিজেপির রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। বিজেপি একটা উত্তর ভারতীয় যে রাজনীতি, 2,28,00,000 মানুষ ভোট দিয়েছেন বিজেপিকে 21 সালে। আমি তো সেইটাই বলছি, বিজেপি যে ভোটটা যেটা পাচ্ছে, বিজেপি একটা কৌশল করছে এখানটাতে। কৌশলটা কি? বিজেপিটা দেখাতে পারবে না, বিজেপির টোটালটাই পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা, যে রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির মতন নেতা ছিলেন, যে রাজ্যে হরিপদ ভারতীর মতন নেতা ছিলেন বিজেপিতে, আজকে বিজেপির এমন একজন নেতার নাম বলা যাবে না, তিনি একটা কথা বলতে পারবেন না নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বাদ দিয়ে। অর্থাৎ তারা দেখাতে চাইছে পশ্চিমবঙ্গে যদি তারা জয় হন, তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহের কেউ এসে এখানে মুখ্যমন্ত্রী হবেন। এটা কি বিশ্বাসযোগ্য কখনো?
এটা হতে পারে? তো মুখের রাজনীতি তো আরে বাস্তব। এইটাই হচ্ছে, এটাই তো মোদির মুখ লোকে অ্যাকসেপ্ট করছেন। এইটাই তো আমাদের কাছে, আমরা তো এইটাই মানুষকে বোঝাতে চাইছি। মমতার মুখ, মমতার উল্টো দিকে আপনাদের কে আছে? আমরা তো 3 বার পর পর হারলাম, তো বিধানসভাতে তো আমরা নাই। আমরা যে হেরে যাচ্ছি বিধানসভাতে, যে আমাদের আরেকটা শূন্য। ভোটে যাবেন, মমতার উল্টো দিকে মুখটা অনেক আছে, ওই মমতার মতন অনেক আছে, কিন্তু দেখা যাবে না তাদের, তারা তো কেউ অ্যাসেম্বলিতে। আমার জানা দল যেভাবে চলছে সেটা আপনার মনে হচ্ছে ঠিকঠাক? দল এখন নির্বাচনের আগে দলের অনেক উন্নতি হয়েছে, আমি এই কথাটা বলতে পারি। দলের ফাংশনিং, আন্দোলন, রাস্তায় থাকা, সাহসিকতা, বিতর্কের ক্ষেত্রে, সেই মানে যে কোনোভাবেই হোক না কেন, আমাদের বক্তব্য, তার যে গ্রহণযোগ্যতাটা, সেটা মানুষের কাছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত একটা কি বলবো, একটা অস্পষ্টতা ছিল, আমাদের বক্তব্য, আমাদের নেতৃত্ব কিন্তু অনেক বেশি স্পষ্টভাবে তুলে ধরছে। শূন্যের গেরো কাটবে এতে? অবশ্যই কাটবে, অবশ্যই, আমি খুবই আশাবাদী, অবশ্যই কাটবে। আমি উত্তরবঙ্গে কি হবে লেফটের? উত্তরবঙ্গে ফলাফল ভালো হবে, আমি এটা বলছি। উত্তরবঙ্গে গতবার যে নির্বাচনটা হয়েছিল সেটা প্র্যাকটিক্যালি বিজেপির একটা 3টে আবেগের সৃষ্টি করেছিল বিজেপি। একটা হচ্ছে দার্জিলিংয়ে গোর্খাল্যান্ডের করে দেবে, আরেকটা হচ্ছে কুচবিহার ইত্যাদি নিয়ে একটা বৃহত্তর কুচবিহার বা ইউনিয়ন টেরিটরি করে দেবে, আর রাজবংশী ভাষা স্বীকৃতি দেবে। বিজেপি 3টেতে কিছুই কিন্তু করেনি। এবারে নির্বাচনে বিজেপি কিন্তু এই সমস্ত কথা বলে ভোটও চাইতে পারছে না। এই যে আবেগ সৃষ্টি করে, যে জাতিসত্তার নাম করে বা পরিচিতি সত্তার নাম করে যে বিজেপি, বা ধর্মীয় আবেগের সৃষ্টি করে যে বিজেপি যে ইয়েটা পেয়েছিল, সেটা এবার বিজেপি পাবে না। কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু উত্তরবঙ্গের মানুষের কিন্তু একটা বিরাটভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে। কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে ঔদ্ধত্য এবং যে দুর্নীতি এবং তার যে ব্যর্থতা, শিলিগুড়িতে যদি বলা যায়, শিলিগুড়িতে তো আমি তো 5বার নির্বাচনে জিতেছি, আমি মেয়রও হয়েছি, আমি একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানও ছিলাম, আবার আমি এমএলএ হয়েছি, কিন্তু আমাদের মুখ দিয়ে কখনো কোনো ঔদ্ধত্য দেখেনি। মানুষ কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু আমরা কি করেছিলাম সেটা মানুষ চোখের সামনে রেখেছে। এখন আজও কিন্তু আমাদের যারা বিরোধী দল, তারাও আমার সামনে এমনি এমনি মানুষ সরিয়ে দিল আপনাদের, ঔদ্ধত্য ছিল না, দুর্নীতি। সরকারে ছিলাম 34 বছর, 34 বছর সরকারে থাকার ফলে মানুষ একটা পরিবর্তন হয়তো চেয়েছিল, সেটা একটা বড় অনেকেই কারণ। বলেন 2011 সালের ভোটটা বাম তাড়ানোর ভোট ছিল, যত না হ্যাঁ, অনেকটা তৃণমূল আনার ভোট ছিল। এবং আমি তো এই কথাটা বলছি, তৃণমূলের ক্ষমতা হতো না, তৃণমূল যদি বিজেপির সঙ্গে, ওই ভদ্রলোক ছিলেন তখন, কি নাম এখন যে প্রতিরক্ষা মন্ত্রী, উনি তখন বিজেপির সভাপতি ছিলেন, তার তিনি রাজনাথ সিং, তিনি রাজনাথ সিং কংগ্রেসকে নিয়েছিলেন, চিদাম্বরম একটা বড় ভূমিকা ছিল, তৃতীয়ত মাওবাদীদের একটা বিরাট ভূমিকা, বিমল গুরুংদের ভূমিকা, কামতাপুরী কেরোদের একটা বড় ভূমিকা, সবাইকে একজোট করতে। এইটাই তো করেছি, সেটা তো আমরা করতে পারি না, আমরা করতে পারি না, এটা করবো। এই জায়গাতেই তো আমাদের সঙ্গে বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থীদের পার্থক্য, এই জায়গাতেই আমরা দূরেই থেকে যাবেন। না না না, এইটা আমরা কখনোই করতে পারবো না। বিজেপির সঙ্গে আমরা হাত মেলাবো কখনোই না, কোনো মতেই না। আচ্ছা, সিপিএম নেতা হিসেবে নয়, আপনার এই সুদীর্ঘ অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে কি মনে হচ্ছে 26-এর চেয়ারে নতুন করে মুখ্যমন্ত্রী কে বসবেন? মমতা ব্যানার্জি না বিজেপির কেউ? আমি এই কথাটা বলতে পারি, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী বসার সম্ভাবনাটা খুব কম। তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় আসার সম্ভাবনাটা খুব কম। কিন্তু যে অ্যান্টি ইনকামবেন্সিটা তৃণমূলের বিরুদ্ধে আছে, এই অ্যান্টি ইনকামবেন্সি আমি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে বলছি, বিজেপির বিরুদ্ধে আছে। কিন্তু বিজেপি গত 3টে নির্বাচন 19 সাল থেকে এখানে 18 সবচাইতে বেশি লোকসভা আসন বিজেপি পেয়েছে, বিধানসভা আসন অধিকাংশ বিজেপির। বিজেপি এখানে অনেক পঞ্চায়েতে আছে, বিজেপি ওখানে, এমনকি লাস্ট যে লোকসভা নির্বাচন হয় প্রত্যেকটা মিউনিসিপ্যাল এলাকায় বিজেপি লিড করেছে। এতগুলো থাকার পরে কিন্তু বিজেপির কোনো পারফরমেন্স নেই। একটা বলুক যে বিজেপি কখনো উত্তরবঙ্গের শিল্পায়নের জন্যে, উত্তরবঙ্গের শিক্ষার উন্নতির জন্যে, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যে কোনো জায়গাতে বিজেপির কোনো এমপিদের নাম কেউ বলতে পারবে নাকি? এরা কাগজে কখনো অনেক এমপিদের নাম বিজেপি মানুষ জানেই না, এরকম এমপি আছে। আমি তো 3-4টা নতুন, সেই দিন আমি দেখলাম একজনের নাম দেখলাম, সে বিজেপির এমপি, আমি নামই জানতাম না, সে রায়গঞ্জের এমপি, তার নামই আমি কোনোদিন শুনিনি। কি একজন নাম আছে দেখলাম আমি, সে রায়গঞ্জের এমপি, আমি জানতামই না। একজন মন্ত্রী আছেন, আরেকজন আগেও মন্ত্রী ছিলেন, কত বড় বড় কথা বলতেন, কী করেছেন আমি বলো?
এখানকার এর ফায়দা আপনারা তুলতে পারবেন কিনা অশোকবাবু? ফায়দা আমাদের আর তুলতে হবে। কয়েকটা দিনের অপেক্ষা, তুলতে হবে, কিন্তু তার কোনো রোডম্যাপ আছে কি? চলুন এই প্রশ্নের সঙ্গে শেষ করি আজকের এই ক্যান্ডিড ইন্টারভিউ। অশোক ভট্টাচার্যের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো, ভালো থাকুন। Thank you. নিশ্চয়ই যে চেষ্টা করছেন তার সাফল্য আপনাদের আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।